প্রিয় বন্ধুগণ, নিঝুম রাতের নিস্তব্ধতা চিরে আপনাদের কানে পৌঁছে যাচ্ছে গল্পের ভুবন। আমি আপনাদের সাথে আছি এই রহস্যময় যাত্রার সঙ্গী হিসেবে। আজ আমরা হারিয়ে যাব বাংলার এক অন্ধকার নদী তীরের ইতিহাসে, যেখানে জল আর জঙ্গল মিলেমিশে একাকার, যেখানে প্রতিটা বাঁকে ওঁত পেতে থাকে অতৃপ্ত কোনো আত্মা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি অবলম্বনে আমাদের আজকের হাড় হিম করা নিবেদন অঘোর মাঝির শেষ খেয়া। কানে হেডফোন লাগিয়ে নিন, নিভিয়ে দিন ঘরের আলো। মনে রাখবেন, অন্ধকারের নিজস্ব একটা ভাষা আছে, যা হয়তো আপনার খুব কাছেই কেউ এখন ফিসফিস করে বলছে। কালিন্দী নদীর বুক চিরে কুয়াশা নামছে। অঘোর মাঝি নৌকার গলুইতে বসে স্তব্ধ হয়ে আছে। গ্রামের মানুষ বলে, এই চরে রাতে পা রাখা মানে সাক্ষাৎ যমদূতের নিমন্ত্রণ। অঘোরের চোখে ঘুম নেই। কয়েক মাস আগে কলেরায় মারা যাওয়া স্ত্রীর মুখটা তার মনে বারবার ভেসে উঠছে। আজ অমাবস্যা। তান্ত্রিকের দেওয়া মন্ত্রটা সে বিড়বিড় করে পড়ছে। নদীর চরে শ্মশানের আগুনটা দাউ দাউ করে চলছে। বাতাসের ঝাপটায় আগুনের শিখাগুলো যেন বিভীষিকাময় রূপ নিচ্ছে। হঠাৎ চারপাশটা একদম নিঝুম হয়ে গেল। ঝিঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। অঘোর অনুভব করল, জলের ভেতর থেকে একটা পচা গন্ধ উঠে আসছে। নৌকার পাশে জলের নিচে কালো কিছু একটা নড়ল। পরক্ষণেই দেখা গেল একটা ফ্যাকাশে সাদা হাত নৌকার কিনারা আঁকড়ে ধরেছে। হাতের নখগুলো দীর্ঘ আর কালো। অঘোর স্থির হয়ে বসে রইল। তার কপালে ঘাম জমছে। তান্ত্রিক বলেছিল, যাই ঘটুক চোখ খোলা রাখা চলবে না। কিন্তু অঘোর অনুভব করল, নৌকাটা ধীরে ধীরে একপাশে কাত হয়ে যাচ্ছে। কেউ একজন নিচ থেকে নৌকায় ওঠার চেষ্টা করছে। তার হাড়ের কর্মর শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। অন্ধকারের ভেতর থেকে সেই আগন্তুক অঘোরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে উঠল। সেই হাড় হিম করা ফিসফাস অঘোরের মজ্জায় গিয়ে বিঁধল। গলার স্বরটা অবিকল তার মৃত স্ত্রী নিস্তারিণীর মতো, অথচ সেই স্বরে কোনো মায়া নেই, আছে এক আদিম ক্ষুধা। অঘোর চোখ বুজে রইল, কিন্তু তার চোখের পাতার আড়ালে যেন সেই বীভৎস মুখটা ভেসে উঠল। নৌকার তক্তাগুলো মরমর করে উঠল ভারী কিছুর চাপে। সেই অদৃশ্য সত্তাটা এখন নৌকার ভেতর। ভেজা কাপড়ের থপথপে শব্দ অঘোরের খুব কাছে এগিয়ে আসছে। কালিন্দীর শান্ত জল হঠাৎ খলখল করে হেসে উঠল। বাতাসের ঝাপটায় লণ্ঠনের কাঁচটা চরচর করে ফেটে গেল। তান্ত্রিক বলেছিল, যদি সে কথা বলে উত্তর দিবি না। কিন্তু নিস্তারিণীর সেই আকুল ডাক উপেক্ষা করা অঘোরের পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। সে অনুভব করল, একজোড়া বরফ শীতল আঙুল তার গলার নলিটা ছুঁয়ে গেল। স্পর্শটা আগুনের মতো গরম নয়, বরং কবরের হিমেল মাটির মতো। অঘোরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে প্রাণপণ চেষ্টা করল মন্ত্রটা আওড়াতে, কিন্তু তার জিভটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। ঠিক তখনই নৌকার নিচে কোনো এক দানবীয় শক্তি সজোরে ধাক্কা দিল। নৌকাটা উল্টে যাওয়ার উপক্রম হলো। অঘোর বুঝতে পারল, জলের নিচ থেকে আরও হাজার হাজার হাত নৌকার কিনারা আঁকড়ে ধরছে। নৌকাটা দুলছে। অঘোর প্রাণপণে কাঠের পাটাতন আঁকড়ে ধরল। চারপাশে জল এখন আর শান্ত নেই, বরং তপ্ত তেলের মতো টকবক করে ফুটছে। অন্ধকার ফুঁড়ে শত শত কঙ্কালসার হাত নৌকার গা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। হাড়ের ঠকঠক শব্দে বাতাসের হাহাকার ঢাকা পড়ে গেল। অঘোরের কানের কাছে সেই চেনা অথচ বিভীষিকাময় কণ্ঠটি আবার ফিসফিস করে উঠল, অঘোর, ওপারে যাবি না? আমি যে তোর অপেক্ষায় বসে আছি। অঘোর অনুভব করল, একজোড়া হিমশীতল হাত তার পিঠের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। তার জামাটা ভিজে সপসপ করছে, কিন্তু সেটা নদীর জল নয়, চটচটে ঘন রক্ত। সে বিড়বিড় করে তান্ত্রিকের দেওয়া রক্ষা কবচটা আওড়াতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই একটা প্রকাণ্ড ঢেউ নৌকাটাকে মাঝ নদীতে নিয়ে আছাড় মারল। অঘোর দেখল,
নৌকার গলুইতে বসে আছে এক বিভৎস ছায়া। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, আর সারা গা থেকে ঝরছে পচা মাংসের দুর্গন্ধ। সেই ছায়াটা ধীরে ধীরে অঘোরের দিকে তার লম্বা হাত বাড়িয়ে দিল। অঘোর পেছাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন নৌকার কাঠের সাথে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। হঠাৎ সেই কঙ্কালসার ছায়াটি অঘোরের কবজিটা খপ করে চেপে ধরল। অঘোরের কবজিতে যেন কেউ উত্তপ্ত লোহার সাঁড়াশি বসিয়ে দিল। সেই স্পর্শে হাড়ের ভেতরে বরফ জমে যাচ্ছে। নৌকার তলাটা অদ্ভুতভাবে মড়মড় করে উঠল, যেন নিচ থেকে কোনো দানবীয় দাঁত কাঠগুলো চিবিয়ে খাচ্ছে। কালিন্দীর জল এখন মিশকালো আলকাতরার মতো ঘন। সেই কঙ্কালসার ছায়াটি অঘোরের মুখের একদম কাছে এগিয়ে এলো। পচা মাংস আর ভিজে শ্মশানের গুমোট গন্ধে অঘোরের বমি আসতে চাইল। ছায়াটির মুখ নেই, কেবল একটা অন্ধকার গর্ত, যেখান থেকে অনবরত লালা ঝরছে। অঘোর অনুভব করল তার দেহটা অবশ হয়ে আসছে। তার হাতের রক্ষা কবচটা হঠাৎ তপ্ত হয়ে উঠল। সে প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কেবল অস্ফুট গোঙানি বেরোল। নৌকাটা এখন তীরের সেই শ্মশান ঘাটের ঠিক মাঝ বরাবর স্থির হয়ে দাঁড়িয়েছে। চিতার আগুনের শেষ শিখাটা নিভে যেতেই চারপাশটা এক নিরেট অন্ধকারে ডুবে গেল। অঘোর দেখল সেই ছায়াটি তাকে ধীরে ধীরে নৌকার কিনারা দিয়ে বাইরে ঝুলিয়ে দিচ্ছে। নিচে জলের ভেতর থেকে হাজার হাজার সাদাটে হাত সাপের মতো কিলবিল করে উপরে উঠে এলো। তারা অঘোরের পা দুটো খপ করে ধরল। অঘোর বুঝতে পারল তাকে এখন জ্যান্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই অতল অন্ধকার পাতালপুরীতে। সেই প্রকাণ্ড হলুদ চোখ দুটো অঘোরের বুকের ভেতর হিমশীতল আতঙ্ক ছড়িয়ে দিল। ওগুলো কোনো মানুষের নয়, কোনো পরিচিত পশুরও নয়। আগুনের গোলার মতো সেই চোখ দুটো জলের নিচে দপদপ করে জ্বলছে আর নিভছে। অঘোর অনুভব করল তার শরীরের অর্ধেকটা এখন নৌকার বাইরে, কালিন্দীর সেই কালো জলের স্পর্শে। জলটা বরফের মতো ঠান্ডা নয়, বরং অস্বাভাবিক গরম, যেন কোনো ফুটন্ত কড়াইয়ের ওপর সে ঝুলে আছে। নিচের সেই সহস্র হাত তাকে কামড়ে ধরল। অঘোরের মনে হল 100 জোড়া নখ তার চমড়া চিরে মাংসের গভীরে বসে যাচ্ছে। গলুইয়ে বসে থাকা সেই ছায়াটি এখন তার একদম কানের কাছে। পচা নিঃশ্বাসের ঝাপটায় অঘোরের জ্ঞান হারানোর উপক্রম। ছায়াটি খিকখিক করে হেসে উঠল। সেই শব্দে কঙ্কালসার হাড়ের ঘর্ষণ স্পষ্ট শোনা যাচ্ছিল। তান্ত্রিকের দেওয়া লাল সুতোটা অঘোরের কবজিতে হঠাৎ করেই ফটাৎ করে ছিঁড়ে গেল। অঘোর বুঝতে পারল তার শেষ রক্ষা কবচটুকুও এখন ধুলোয় মিশেছে। সে 2 হাতে নৌকার তক্তা আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু নখগুলো কাঠের ওপর দিয়ে পিছলে যেতে লাগল। তার সারা শরীর থেকে রক্ত চুইয়ে কালিন্দীর সেই আলকাতরা সদৃশ জলে মিশছে। হঠাৎ সেই বিশাল হলুদ চোখ দুটোর মাঝখান থেকে একটা দীর্ঘ চেরা জিভ সাপের মতো বেরিয়ে এসে অঘোরের কপালে স্পর্শ করল। অঘোরের চোখের মনি স্থির হয়ে গেল। জলের নিচে বিভীষিকাময় সেই জগৎটা স্পষ্ট ফুটে উঠছে। হাজার হাজার কঙ্কাল পচা মাংস মেখে জলের স্তরে স্তরে দাঁড়িয়ে আছে। তারা যেন কোনো এক অশুভ সংকেতের অপেক্ষায়। সেই দীর্ঘ চেরা জীবটা অঘোরের কপাল থেকে গাল বেয়ে নিচে নেমে এলো। স্পর্শটা বৈদ্যুতিক শকের মতো অঘোরের স্নায়ুকে অবশ করে দিল। নৌকার তক্তাগুলো এখন আর কাঠ নয়, মনে হচ্ছে কোনো এক বিশাল জন্তুর পাঁজরের হাড়। ছায়াটি অঘোরের কানের কাছে মুখ এনে এবার তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন হাজারটা কাঁচ ভাঙার শব্দের মতো অঘোরের কানে বিঁধল। অঘোর দেখল তার নিজের হাত দুটো ধীরে ধীরে ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। নখগুলো দীর্ঘ আর কালো হয়ে গজাচ্ছে। সে কি তবে ওদেরই একজন হতে চলেছে? নিস্তারিণীর সেই মায়া ভরা মুখটা এখন এক বিভৎস করটিতে রূপান্তরিত। নৌকাটা হু হু করে জলের নিচে ডুবতে শুরু করল। অঘোর বুঝতে পারল কালিন্দীর এই অতল গহ্বর আসলে এক বিশাল জ্যান্ত মুখ, যা তাকে গিলে খাওয়ার জন্য হাঁ করে আছে। হঠাৎ জলের নিচ থেকে সেই বিশাল হলুদ চোখ দুটো একদম উপরে উঠে এলো।
নৌকাটা যখন পুরোপুরি জলের তলায় তলিয়ে যাচ্ছে, অঘোর অনুভব করল এক অদ্ভুত ওজনহীনতা। চারপাশের কালো জল এখন আর তরল নয়, বরং ঘন কুয়াশার মতো তার চারপাশটা ঘিরে ধরেছে। সেই প্রকাণ্ড হলুদ চোখ দুটোর মালিক এখন পুরোপুরি জলের উপরে উঠে এসেছে। ওটা কোনো সাধারণ দানব নয়, একটা দীর্ঘদেহী বীভৎস আকৃতির ছায়া, যার সারা গায়ে শ্যাওলার মতো চটচটে কিছু একটা লেপ্টে আছে। অঘোরের পা দুটো তখনও সেই সহস্র হাতের মুঠোয়। সে দেখল তার চিরচেনা নৌকাটা চোখের সামনেই বালির দুর্গের মতো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ছায়াটি অঘোরের কানের কাছে মুখ এনে এবার খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে কালিন্দির জল থরথর করে কাঁপছে। অঘোর দেখল তার নিজের হাত দুটো এখন আর তার কথা শুনছে না, ওগুলো যেন অন্য কারোর আদেশে তার নিজেরই গলা টিপে ধরতে চাইছে। নিস্তারিণীর সেই করটিটা এখন তার বুকের ওপর চেপে বসেছে। হাড়ের ঠান্ডা স্পর্শে অঘোরের হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। হঠাৎ সেই হলুদ চোখ দুটোর ভেতর থেকে একজোড়া দীর্ঘ হাত বেরিয়ে এসে অঘোরের চিবুকটা উঁচিয়ে ধরল। অঘোর দেখল সেই দানবীয় ছায়ার কোনো মুখ নেই, কেবল একটা প্রকাণ্ড হাঁ করা গহ্বর থেকে নীলচে ধোঁয়া বেরোচ্ছে। সেই নীলচে ধোঁয়ার ভেতর থেকে একে একে মুখগুলো ফুটে উঠতে লাগল। অঘোর দেখল বিশু তেলিকে, যে গত বর্ষায় মাঝ নদীতে নৌকাডুবিতে মারা গিয়েছিল। দেখল ওপাড়ার হারানকে, যার লাশটা পুলিশ কোনোদিন খুঁজে পায়নি। প্রত্যেকের চোখ কোটরগত, ঠোঁটগুলো পচা বেগুনি রঙের। তারা সবাই একযোগে অঘোরের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। সেই সহস্র কণ্ঠের ফিসফাস মিলে একটা প্রকাণ্ড গুমগুম শব্দ তৈরি হলো, যা অঘোরের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার উপক্রম। হঠাৎ সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে নিস্তারিণীর মুখটা পুরোপুরি আলাদা হয়ে বেরিয়ে এলো। তার চোখের জায়গায় দুটো শূন্য গর্ত, যেখান থেকে অনবরত কালো জল গড়িয়ে পড়ছে। নিস্তারিণী তার হাড় সর্বস্ব হাতটা বাড়িয়ে অঘোরের গাল স্পর্শ করল। সেই স্পর্শে অঘোরের গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যেতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, কেবল বেরোল সেই একই নীলচে ধোঁয়া। অঘোর অনুভব করল তার নিজের অস্তিত্ব ধীরে ধীরে বাষ্প হয়ে ওই ধোঁয়ার মিছিলে মিশে যাচ্ছে। তার পা দুটো এখন আর জলের নিচে নেই, ওগুলো যেন শূন্যে ঝুলে আছে। হঠাৎ নিস্তারিণীর সেই করটি সদৃশ মুখটা অঘোরের ঠোঁটের খুব কাছে এসে স্থির হল। নিস্তারিণীর হিমশীতল নিঃশ্বাস অঘোরের ফুসফুস পর্যন্ত হাড় কাঁপানো শিহরণ ছড়িয়ে দিল। অঘোর দেখল তার বুকের পাঁজরগুলো ধীরে ধীরে কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা এখন আর স্পন্দিত হচ্ছে না, বরং একটা নিভে যাওয়া কয়লার মতো কুচকুচে কালো হয়ে স্থির হয়ে গেছে। সেই বীভৎস মিছিলের মুখগুলো একযোগে হাহাকার করে উঠল। অঘোর অনুভব করল তার শরীরের রক্ত মাংস যেন মোমের মতো গলে গলে কালিন্দির সেই পচা জলে মিশে যাচ্ছে। নিস্তারিণীর শূন্য কোটর থেকে বের হওয়া কালো জল এখন অঘোরের নিজের চোখ দিয়ে ঝরতে শুরু করল। সে আর মানুষ নেই, কেবল একটা যন্ত্রণার প্রতিচ্ছবি। সেই দানবীয় হলুদ চোখ দুটো এখন অঘোরের একদম সামনে, যেন কোনো এক মহাজাগতিক গহ্বর তাকে গিলে নিতে উদ্যত। অঘোর দেখল তীরের সেই শ্মশান ঘাট এখন ধুধু মরুভূমি। সেখানে কোনো চিতা জ্বলছে না, কেবল হাজার হাজার কঙ্কাল হাতে হাত ধরে এক নারকীয় নৃত্য করছে। তাদের হাড়ের ঘর্ষণে যে শব্দ হচ্ছে তা অঘোরের মস্তিষ্কের শিরাগুলো ছিঁড়ে ফেলছে। হঠাৎ সেই বিশাল হলুদ চোখের মালিকটি অঘোরের কপালে তার প্রকাণ্ড হাতটা রাখল। অঘোর অনুভব করল তার শরীরের শেষ বিন্দু চেতনাটুকুও এখন ওই নীলচে ধোঁয়ার কুণ্ডলীর ভেতর চুষে নেওয়া হচ্ছে। সেই অন্ধকার সূর্যোদয়ের কালো আভা অঘোরের চেতনার শেষ কণাটুকু গ্রাস করে নিল।
তার শরীর এখন আর তার নিজের নয়, হাড়গুলো কালিন্দির পচা শ্যাওলায় ঢাকা পড়েছে। নিস্তারিণীর সেই করটিটা অঘোরের বুকের পাঁজরের ভেতর স্থায়ী আসন গেড়ে বসল। দানবীয় সেই হলুদ চোখ দুটো হঠাৎ দপ করে নিভে গেল। এক নিমিষে শ্মশানের হাহাকার, সহস্র হাতের টান আর নীলচে ধোঁয়ার মিছিল বিলীন হয়ে গেল। চারপাশটা এখন এক ভয়ঙ্কর শব্দহীন নিস্তব্ধতায় ঢাকা। অঘোর দেখল সে কালিন্দির জলের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো ভার নেই। সে নদীর ওপারে তার নিজের গ্রামটার দিকে তাকালো। সেখানে কুয়াশাচ্ছন্ন ভোরে জেলেরা জাল ফেলছে, পাখিরা ডাকছে, কিন্তু অঘোর বুঝতে পারল সে এক অদৃশ্য কাঁচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে তাদের ডাকতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কেবল এক অমানসিক ঘড়ঘড় শব্দ বেরোল। নদীর পাড়ে তার ভাঙা নৌকাটা পড়ে আছে, অর্ধেক বালিতে পোতা। সেখানে অঘোরের নিথর দেহটা উপুড় হয়ে পড়ে থাকতে দেখল সে। শকুনেরা ইতিপূর্বেই তার চোখের মণি দুটো খুবলে নিয়েছে। অঘোর এখন আর মানুষ নেই, সে কালিন্দির চিরস্থায়ী পাহারাদার। কালিন্দির সেই হিম শীতল জলের উপর দিয়ে অঘোরের ছায়াটা ধীরে ধীরে তীরের দিকে এগোতে শুরু করল, যেখানে পরবর্তী শিকারের অপেক্ষা। বন্ধুরা, কালিন্দী নদীর সেই শীতল স্রোত কি আপনার রক্তেও হিম ধরিয়ে দিল? অঘোর মাঝে কি তবে এখনো সেই ঘাটে কারুর অপেক্ষায় নৌকার গলুইতে বসে আছে? হয়তো আছে। কিছু তৃষ্ণা কখনো মেটে না, কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। আমাদের চারপাশেই এমন অজস্র গল্প ছড়িয়ে আছে যা যুক্তির অতীত, বিজ্ঞানের আড়ালে ঢাকা। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্টে বা বার্তায় আমাদের জানাতে ভুলবেন না। আপনার পাশে যদি এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা থাকে, তবে তাও আমাদের জানাতে পারেন। আজকের মতো গল্পের ভবন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, কারণ রাত এখনো বাকি।